দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের চেষ্টা করে থাকি আপনাদেরকে আমেরিকার রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি বিভিন্ন বিষয় কি ঘটছে সবকিছু চুলচেরা আপনাদের সামনে বিশ্লেষণ করতে। সেই সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে বাদ যায় না আন্তর্জাতিক পর্যায়েও কি ঘটছে এখন সেই সব বিষয় নিয়ে, সেই ঘটনার ভেতরের ঘটনা, পেছনের ঘটনা, কেন ঘটছে, কি ঘটতে যাচ্ছে, সব বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এবং আপনারা জানেন যে একটা বড় উইকেন্ড কাটানোর পরে এক ঘটনাবহুল দিন পার করেছে আজকে, এবং গত দুদিন ধরে এই যেই পরিমাণ চাপের মধ্যে ছিল বিশ্ব, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে জাতিসংঘের ৮০তম অধিবেশন। এই অধিবেশনে অনেকগুলো ঘটনা ঘটেছে। আপনারা জানেন প্রেসিডেন্ট ট্রাম্প এখানে এক দীর্ঘ বক্তৃতা দিয়েছেন। তিনি সেখানে অনেকগুলো বিষয় তুলে ধরেছেন, জাতিসংঘের সমালোচনা করেছেন। তিনি বলতে গেলে পাশাপাশি উনি জাতিসংঘের যে অবকাঠামোর যে সমস্যা সেগুলোর পাশাপাশি ইমিগ্রেশন অধিবেশন থেকে শুরু করে বিভিন্ন বিষয় বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেছেন। সেই সঙ্গে এই জাতিসংঘে এবার প্রথমবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট অংশ নিয়েছে, আবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিনি অংশ নিতে পারেননি। কিন্তু উনি অংশ না নিলেও এই পুরো জাতিসংঘের অধিবেশন জুড়েই সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ফিলিস্তিনি ইস্যুটি, এবং অনেকগুলো দেশ বিশেষ করে ফ্রান্স সহ প্রায় ১৫৫টা দেশ ফিলিস্তিনিকে মানে দুই রাষ্ট্র যে সমস্যার সমাধান করার জন্য হাঁটছে বিশ্ব সেদিকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র এখনও নমনীয় নয়। সেই বিষয়টা আমরা জাতিসংঘ অধিবেশন প্রায় শেষ হতে চললো, সেখানেও ঘুরে ফিরে এটা উঠে আসছে। সেই সঙ্গে এখন সবচেয়ে আরেকটা বিষয় আলোচিত, সেটি যুক্তরাষ্ট্রে শাটডাউন গভর্নমেন্টের। আপনারা জানেন যে গভর্নমেন্ট ডেমোক্রেট এবং রিপাবলিকান দুই যে সিনেট কক্ষ রয়েছে বা কংগ্রেসরা রয়েছে, তারা আসলে এখনও তাদের মধ্যে যে ভারসাম্য যে সিদ্ধান্ত সেটাতে পৌঁছতে পারছে না, কারণ এখানে অনেকগুলো ব্যাপার রয়েছে। বিশেষ করে খরচের কিছু ব্যাপার ডেমোক্রেটরা যেমনটা চাচ্ছে, রিপাবলিকানরা আসলে সেভাবে চাচ্ছে না। বা বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটি বলল যে যদি শাটডাউন হয়ে যাক, তাতে ওনার কোনো সমস্যা হবে না, বাট তারপরে উনি চেষ্টা করে যাচ্ছেন। আমরা দেখলাম আজকে উনি হাকিম জেফরি সহ এবং অনেক ডেমোক্রেটের অনেক নেতার সঙ্গেও কথা বলেছেন। সেই সঙ্গে আরেকটা জিনিস সবচেয়ে বেশি আলোচিত, সেটি হচ্ছে যে এই উইকেন্ডে আপনারা জানেন দর্শক যে অ্যান্ড্রু কুমো উনি নিউ ইয়র্ক সিটি মেয়রের রেস থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। তাই বলতে গেলে বলাই যায় এবার প্রতিদ্বন্দ্বিতায় মামদানির সঙ্গে অ্যান্ড্রু কুমো খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। কারণ যখন আপনার অ্যান্ড্রু কুমোর যেই অবস্থানটা মামদানির সঙ্গে যে পরিমাণ আর পয়েন্টের মধ্যে গ্যাপ রয়েছে, সেই গ্যাপটা আসলে যদি আপনার এরিক অ্যাডামস সরে যাওয়ার কারণে হয়তোবা সেটা ভিন্ন মাত্রা নিতেও পারে, সেই ব্যাপারটা রয়েছে। সেই সঙ্গে আমরা আলোচনা করব বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা নিয়ে। রোহিঙ্গা সমস্যার আগামীকালকে একটা উচ্চ পর্যায়ে মিটিং রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ইউনূস সেই উচ্চ পর্যায়ের মিটিংয়ে অংশ নেবেন। ১০০টি দেশের মতো প্রতিনিধি সেখানে অংশ নেবে। সেখানে রোহিঙ্গা সমস্যার পরবর্তী কি হবে বা কিভাবে বাংলাদেশ সেটা সামাল দিবে বিশ্ববাসীর সামনে সেটা তুলে ধরার চেষ্টা করবে। এছাড়া আরও অনেক বিষয় রয়েছে, আমরা সবগুলো বিষয় চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর এইসব বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন আমাদের নিয়মিতকার আলোচক, সবসময় আপনারা চিনেন তাকে, সৈয়দ মোহাম্মদুল্লাহ। উনি সিনিয়র সাংবাদিক। মোহাম্মদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। সেই সঙ্গে আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন আলোচক, উনি প্রফেসর ডক্টর গোলাম মাতবর। উনি ডিন স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, মনমাউথ ইউনিভার্সিটি, নিউ জার্সি। মাতবর ভাই, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা যেমনটা বলছিলাম, আসলে জাতিসংঘের এত ঘটনা ঘটেছে, এগুলো আসলে এক নিঃশেষে বলে শেষ করা যাবে না। কিন্তু যেটা সবচেয়ে বেশি মানে আলোচনা বা সবার কাছে মনে হয়েছে যে এবারে জাতিসংঘ অধিবেশনটা শুধু একটা দেশকে কেন্দ্র করেই কেন্দ্রীভূত হয়েছে, সেটি ছিল ফিলিস্তিনের স্বীকৃতি বা ফিলিস্তিনের ব্যাপারে কি হচ্ছে, বিশ্ব নেতারা কি বলছেন। আমি একটু শুরুতে মাহমুদুল্লাহ ভাই আপনার কাছে আসতে চাই। আসলে কি ফিলিস্তিনের যে দ্বিরাষ্ট্র সমাধান যেটা বলছে বারবার, যে আসলে কি সেই পথে এগোচ্ছে, সেটা কি আপনি দেখেন যে এটা আসলে সমাধান হতে যাচ্ছে? এবং আমরা আজকে দেখলাম নেতানিয়াহুর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের আজকে ওভালে মিটিং হয়েছে, সেখানেও বলল প্রেসিডেন্ট ট্রাম্প এবং নেতানিয়াহু দুজনেই রাজি হয়েছে যে যুদ্ধ থামাতে, বা তারা কিছু শর্ত দিয়েছে কিন্তু তারপরও তারা রাজি হচ্ছে, বলাই যে একটু গ্রিন সিগন্যাল পাচ্ছে গণমাধ্যম। আপনার কি মনে হয় যে এটা কি একটা সমাধানের দিকে যাচ্ছে? এটা দুটো প্রশ্ন আপনি করেছেন, আপনাকে ধন্যবাদ। একটা হচ্ছে যে দ্বিরাষ্ট্রিক সমাধানের পথে চলছে কিনা ফিলিস্তিনদের অধিকারের ব্যাপারটা, দাবির ব্যাপারটা। আরেকটা হচ্ছে গাজার যুদ্ধ শেষ হচ্ছে কিনা। তো প্রথমটাতেই ধরা যাক, জাতিসংঘের
অধিকাংশ সদস্য রাষ্ট্র, আপনি যেরকম বলছেন 150-এর বেশি সদস্য রাষ্ট্র মানে ইতিমধ্যেই ফিলিস্তিনকে মানে স্বীকৃতি দিয়েছে। ফিলিস্তিন মানে ডেলিগেশনকে মাহমুদ আব্বাসের যে অথরিটি, প্যালেস্টাইন অথরিটি, তাকে স্বীকৃতি দিয়েছে। এক, 2 নম্বর, তারা সেখানে দ্বিরাষ্ট্রিক সমস্যা, মানে ওই অঞ্চলে দুটো রাষ্ট্র থাকবে, একটা ফিলিস্তিনিদের রাষ্ট্র আর একটা জুইশদের ইসরায়েলি রাষ্ট্র। এই দুটোর ব্যাপারে তারা একমত প্রকাশ করেছে, তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এইটা একটা দিক। এবং অন্যদিক হচ্ছে গাজার ব্যাপার। গাজার ব্যাপারে আজকে ওয়াশিংটনে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মিটিং হয়েছে এবং সেখানে তারা গাজার জন্য তাদের একটা প্রপোজাল, একটা প্রস্তাবনা পেশ করেছেন এবং সেটা কথা আমি একটু পরে বলছি। সেই প্রস্তাবে ওই ফিলিস্তিনি রাষ্ট্রের কথা বলে আমি ওইটা আনছি, সেটা আগে বলার জন্য। সেখানে ইন পাসিং যে ফিলিস্তিনিদের একটা অ্যাসপিরেশন আছে, তাদের আকাঙ্ক্ষা একটা এই ধরনের দ্বিরাষ্ট্রিক, এইটার কথা বলা আছে। এবং তারপরে বলা আছে যে প্যালেস্টাইন যে পিএলও, প্যালেস্টাইন অথরিটি, সেই যে মাহমুদ আব্বাসের, সেইটা করাপশন ইত্যাদির অভিযোগ আছে, সেইটা পুরোপুরি তাদের রিঅর্গানাইজ করতে হবে। তাদের একবারে সবকিছু খোল নইচে আন্তর্জাতিক প্রস্তাব অনুসারে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে গাজার জন্য একটা বোর্ড হবে, ওইটার জন্য পিস বোর্ড, এই শান্তি বোর্ড নামে একটা, যাই হোক এটা আরেক ব্যাপার। তো সেটা হবে। তারা যেরকম আশা করছে সেই ধরনের তাদের আশা বা প্রেসক্রিপশন অনুসারে প্যালেস্টাইন অথরিটিটাকে পুনর্গঠন করা হবে, সংস্কার করা হবে, সংশোধন করা হবে ইত্যাদি। করার পরে এটা ওই এসপিরেশনের ব্যাপারটা বিবেচনা আসবে। এক। 2 নম্বর, ওই সেখানে 2 জন মিলে এইটা অ্যানাউন্স করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু এর আগে স্পষ্টভাবে বলেছেন কখনো কোনো অবস্থাতে প্যালেস্টাইনি রাষ্ট্র তিনি হতে দেবেন না, স্পষ্টভাবে। এবং তার সরকারের কট্টর কয়েকজন মন্ত্রী বারবার এটা বলেছেন। গাজাকে তারা দখল করে ফেলার কথা বলেছেন, পশ্চিম তীরকে। যাই হোক, প্রেসিডেন্ট ট্রাম্প আপাতত কমিট করে দিয়েছেন পশ্চিম তীর ওরা দখল করে নিতে উনি দেবেন না। আর গাজার ব্যাপারে তো এই চুক্তি এটা হলো। এখন গাজার ব্যাপারে নিউ ইয়র্ক টাইমসের কথা বলি। আমরা মোটামুটি অনলাইনে যে সমস্ত তথ্য আপনি রেখেছেন, আমি আপনার সাথে, আপনি যখন ইন্ট্রোডিউস করছিলেন তখন নিউ ইয়র্ক টাইমস পড়ছিলেন। নিউ ইয়র্ক টাইমস একটা জুইশ ফ্যামিলি পত্রিকা, অসাধারণ একটা পত্রিকা, বিশ্বব্যাপী সম্মানিত স্বীকৃত ভালো পত্রিকার মধ্যে একটা, যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ পত্রিকা। ওই পত্রিকা যে কভারেজ, সেখানে কিন্তু নিরাশার সুর, এক ধরনের নেগেটিভ ব্যাপার আছে। এই যে গাজা যে অন্য নেগেটিভ দিকগুলো তুলে ধরা হয়েছে ইত্যাদি। তারপরও আমি বলবো, এতদিন পরে যুদ্ধবিরতির জন্য একটা কথা হয়েছে এবং মুসলিম রাষ্ট্রগুলোর যে নেতারা, ইজিপ্ট, কাতার, ইউনাইটেড আরব এমিরেটসের আরো কারা যেন, এবং তুরস্ক, এরা ওই ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশ এই প্রেসিডেন্ট ট্রাম্পের এই প্রস্তাবকে অনুমোদন করেছে, সমর্থন জানিয়েছে। এট দি সেম টাইম ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, যিনি সৌদি আরবের এমবিএস এর সাথে মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স, তার সাথে জয়েন্টলি মিলে জাতিসংঘে মানে একটা সম্মেলন করেছেন গাজার প্যালেস্টাইন ব্যাপারে। তিনি এটাকে স্বাগত জানিয়েছেন। তো ফলে একটা দিকে কিছুটা এগোচ্ছে, কিন্তু ওই যে নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ পড়ে আমি কিছুটা মানে চিনতে আসি। তারা বলছে যে প্যালেস্টাইন না, হামাস এটা অ্যাকসেপ্ট নাও করতে পারে। আবার কথা হচ্ছে আরেকটা ব্যাপার, নেতানিয়াহু একটা কথা বলেছেন এবং এই চুক্তিতে একটা আছে, ওরা ইসরায়েল যে মুহূর্তে এই চুক্তি স্বীকার করে নেবে যে যুদ্ধবিরতি, এটা তার 72 ঘন্টার মধ্যে ওটা
সব এটা না, বাস্তবায়ন কিন্তু করতে রাজি মাহমুদুল হচ্ছে। ভাই আপনি যেটা বললেন মানে পত্রিকার রিপোর্টও আমরা দেখলাম বারবার আপনি বললেন যে এগুলো অনেক শর্ত সাপেক্ষ, বিশেষ করে নেতানিয়াহুর পক্ষ থেকে যে পরিমাণ শর্ত যুক্ত করা হচ্ছে, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, অনেক কিছু। তার আমার প্রশ্ন হচ্ছে, আপনি একটু থাকেন, আমি আমি একটু মাতবর ভাই আপনার কাছে, যে আমার প্রশ্ন হচ্ছে যদি এত শর্ত থাকে, এত আলোচনা থাকে, এবং দুই প্রেসিডেন্ট ট্রাম্প এবং নেতানিয়াহু দুজনেই যদি সব ঠিক করে ফেলেন, তাহলে জাতিসংঘের এই 80তম অধিবেশন, এত দেশ, এত আয়োজন, এত খরচ, এত কিছু করার আসলে কি দরকার আছে? বা এই যে জাতিসংঘের এত বড় একটা অধিবেশন হলো, এত দেশের বক্তব্য দিল, রাষ্ট্রপ্রধানরা বারবারই বলছে ফিলিস্তিনের জনগণের কথা, তাদের কষ্টের কথা, এবং আপনি জানেন নেতানিয়াহু যখন বক্তব্য দিচ্ছিল তখন মানে বেশিরভাগ দেশ বয়কট করেছে, এক ধরনের প্রতিবাদ করেছে। তাহলে এই জায়গাটা আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। আসলে আমি প্রথমে একটু জাতিসংঘ জেনারেল অ্যাসেম্বলি সাধারণ অধিবেশন এটা নিয়ে কথা বলতে চাই। আমরা জানি এটা 80তম। প্রতি বছরেই কিন্তু আপনার জাতিসংঘের এই সাধারণ অধিবেশনটা হয়, যেখানে আমরা জানি বিভিন্ন দেশের অর্থাৎ 193টা দেশ আছে যেটা জাতিসংঘের মেম্বার স্টেট, এবং এরা প্রতি বছরই কিন্তু দে ফোকাস অন সার্টেন থিম। তো এবারের থিমটা ছিল বেটার টুগেদার 80 ইয়ার্স অ্যান্ড মোর ফর তিনটা জিনিস: পিস, শান্তি, ডেভেলপমেন্ট, উন্নয়ন, এবং মানবাধিকার, হিউম্যান রাইটস। আমরা জানি এই তিনটা জিনিসে কিন্তু আসলে বর্তমান প্রেক্ষিতে যেভাবে আসলে সারা পৃথিবী আমরা দেখতে পাচ্ছি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং আমি কিছুটা আশাব্যঞ্জক ছিলাম এইবার যে এই অধিবেশনের মাধ্যমে হয়তো দেখা যাবে যে কিছু শান্তি চুক্তি হবে, এবং উন্নয়নের ব্যাপার আমরা জানি এখনো আমরা কিন্তু মিলেনিয়াম ডেভেলপমেন্ট পার হয়ে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলে আছি, 2030-এ শেষ হবে, 15 থেকে 30। এবং বেশ করে ক্লাইমেট চেঞ্জের কথা এটা, প্লাস সবচেয়ে বড় কথা হচ্ছে হিউম্যান রাইটস অর্থাৎ দ্য হাইয়েস্ট লেভেল, যেটা গত 100 শতাব্দীতে আমরা অর্জন করেছি মানবাধিকার, সেটা কিন্তু টোটালি কিন্তু এখন ব্যাকওয়ার্ড। তো এখন প্রথমেই দেখুন আপনার ফার্স্ট যে আমরা দেখেছি যে ব্রাজিলের লুলা ডা সিলভা, তার স্পেসটা ছিল চমৎকার স্পেস। সে ক্লিয়ারলি কিন্তু অনেকগুলো রোড ম্যাপ আইডেন্টিফাই করেছেন এবং এই তিনটা বিষয়ে কথা বলেছেন। ঠিক তারপর পরেই কিন্তু আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 56 মিনিটস, যেটা হচ্ছে আপনার অনেকটা ভায়োলেশন অফ ইউএন প্রটোকল, 30-40 উপরে কেউ যায় না, সে গিয়েছেন এবং স্টার্টিং এই কিন্তু প্রথম থেকেই ব্লেম করা শুরু করেছেন ইউনাইটেড নেশন, অ্যান্থনিও গুতেরেস এবং জো বাইডেন, অল কাইন্ডস অফ থিং। অনেকগুলো জিনিস কিন্তু আসলে এখানে দরকার ছিল না বলার আর কি। বেশ করে এখানে কিন্তু মানুষ এগুলো ডোমেস্টিক পলিটিক্স শুনতে আসে না, এখানে আসে হচ্ছে আপনার ইটস এ, আমরা জানি জাতিসংঘ হচ্ছে একটা ডিপ্লোম্যাটিক বডি এবং ইটস এ ইউনিফাইং বডি। এই ইউনিফাইং বডিতে 193টা কান্ট্রি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানরা আসেন বা পররাষ্ট্রমন্ত্রী অনেকে পাঠান। তো এখানে দেখুন এইভাবে কিন্তু শুরুটা হয়েছে। শেষটা হলো আপনি দেখুন, এখন আমি আসছি আপনার প্রশ্নের আর কি, যে মিডল ইস্টে ক্রাইসিস, গাজা বিশেষ করে। এখানে কলম্বিয়ার প্রেসিডেন্ট, আমরা জানি যে প্যালেস্টাইন লিবারেশন অথরিটির যে চেয়ারম্যান সে আসতে পারেন নাই, এবং কলম্বিয়ার যে প্রেসিডেন্ট সে কিন্তু চমৎকার বক্তৃতা দিয়েছেন, অর্থাৎ হিউম্যান রাইটস ভায়োলেশন যেটা হচ্ছে সেটা নিয়ে, এবং তার বোধহয় ভিসা বোধহয় বাতিল করছে। সো দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি দ্য থিংস। এবং আমরা জানি বেঞ্জামিন নেতানিয়াহু, ইনি যখন বক্তৃতা দিলেন আমরা জানি যে মেজরিটি কান্ট্রি কিন্তু অলরেডি ওয়ার্কআউট করেছেন। তো এখন গাজার ব্যাপারে দেখুন 157 বোধহয় আজ পর্যন্ত আমি দেখলাম, 193 দিতে 157টা কান্ট্রি কিন্তু, আবার এটা তো শুরু হয়েছে অনেক আগের থেকেই, যে রাষ্ট্র হিসাবে রেকগনাইজ করেছেন প্যালেস্টাইনকে। আপনি, আপনার প্রশ্ন হচ্ছে এটা আসলে কোথায় যাচ্ছে? তো এখানে হচ্ছে আসলে যেটা মূল যে ব্যাপারটা, ইরান কিন্তু একটা চমৎকার কথা বলেছেন, এবং তারা কিন্তু এই বেশ করে প্যালেস্টাইনের ব্যাপারে যে ইয়েটা, সেখানে কিন্তু তারা জয়েনও করেন নাই মিটিং এ। তারা বলেছেন 70 বছর আগেই কিন্তু এই টু স্টেট সলিউশনের কথা বলা হয়েছিল, টু স্টেট, ইট নেভার হ্যাপেন্ড। এটা সবসময় কিন্তু কালক্ষেপণ করে। এবং আপনি একটু আগে আমাদের সৈয়দ মাহমুদুল্লাহ ভাই বললেন যে, আমিও বলছি ওনার সাথে, যে ইসরায়েল বলেছেন there is no way is going to be another state which is called Palestine। এটা তো ক্লিয়ারলি বলে দিয়েছেন। তো এখন সে কিন্তু দেখুন আজকে যে বৈঠক করেছেন ট্রাম্পের সাথে,
আহ, এখানে যত কান্ট্রি হোক না কেন এই সমস্যার সমাধানে প্রবলেম হচ্ছে ইউনাইটেড স্টেটস, সলিউশন হচ্ছে ইউনাইটেড স্টেটস। আপনি দেখেন ইউনিলেটারালি কিভাবে কিন্তু সাপোর্ট করে যাচ্ছে। 66,000 পিপল কিলড, সিস্টেমের খেলি আহওয়াল। তারা বলবে যে অক্টোবর 7 এর ঘটনা কে শুরু করেছেন? আপনি অক্টোবর 7 কেন মাইলস্টোন ধরছেন? তার আগে ধরেন না কেন? সাবরা সাতিলাতে যে ইয়া করেছিল, আমরা তো জানি যে এগুলো আর কি, এবং তারাই বলে হলোকস্ট সার্ভাইভার। এটা তো হলোকস্টকে সুপারসিড করে গেছে। 165,000-এর মতো মানুষ কিন্তু আপনার কোনো, তাদের হেলথ সার্ভিস নাই, কিছু নাই, তারা কিন্তু সেই ক্ষেত্রে মাত্র আপনি যেটা বলছেন সেটা তো আমরাও দেখছি, বিশ্ববাসীও দেখছে, কিন্তু বিশ্ববাসী দেখছে। কিন্তু প্রবলেমটা যে জায়গায়, প্রবলেমটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি বলেন যুক্তরাষ্ট্রের কাছে সমাধান রয়েছে, সবকিছু যুক্তরাষ্ট্রের হাতে, কিন্তু যুক্তরাষ্ট্র যেমনটা বলছে যে হামাসের ব্যাপারটা, যে হামাস আসলে যে সিজফায়ারের যে ব্যাপারটা আমরা বললাম, যে তাদের যে কিডন্যাপ করেছে সে মারগুলোকে ফেরত দেওয়ার ব্যাপারে থেকে শুরু করে গুপ্ত হামলা থেকে শুরু করে যে যুক্তরাষ্ট্র যেটা দাবি করছে, তো এখন প্রশ্ন যে হামাসের পক্ষ থেকে তো আসলে এখনো পর্যন্ত তেমন কোনো আপনার কি, আপনি কি দেখেছেন কোথাও নেতিবাচক? যে মিটিংটা হলো সেখানে হামাসের মোস্ট লাইকলি, আমি যেটা দেখলাম আর কি অন্য একটা সোর্সে, যে অ্যাকসেপ্ট করবে না যে প্রস্তাবটা তারা দিচ্ছে আর কি এখন, বিশেষ করে বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে ইয়া করার পরে আর কি, মিটিং করার পরে, যেটা এটা আসলে হামাস বোধ অ্যাকসেপ্ট করার মতো না। আমি যতটুকু ইনডাইরেক্টলি শুনতে সোর্সে দেখলাম আর কি বিভিন্ন ইয়েতে। সো এটা এখন যেটা আমার কাছে মনে হয়, গত 2 বছর 2.5 বছর যাবত এটা হচ্ছে, যে দেখুন এই যে এতগুলো লোক এনজিওটা, এতগুলো লোক মারা গেছেন, এবং তার মধ্যে দেখা যায় 2/3 হচ্ছে চিলড্রেন এবং উইমেন। এটা তো সিস্টেমেটিক পারসিকিউশন, এবং এটা কিন্তু আপনার দেখুন, এটা কিন্তু জেনোসাইড এবং এথনিক ক্লিনজিং। সারা বিশ্ব বিবেক কোথায় ছিল? আপনি দেখুন এখন কয়েকটা কান্ট্রি, বিশেষ করে আপনার যে স্পেন বোল্ড স্টেপ নিয়েছে, বা উরুগুয়ে, কলম্বিয়া, দেখেন এই ধরনের কান্ট্রিগুলো ইউরোপ থেকেও। শেষ পর্যন্ত এখানে মেইন সমস্যাটা কিন্তু আপনার হচ্ছে ব্রিটেন, যেটাই করেছিল এই রাষ্ট্রটা, স্টেটটাকে, এবং ইউনাইটেড স্টেটস। হ্যাঁ, এবং ব্রিটেন তো আমরা জানি ব্যক্ত বললো যে তারাও কিন্তু স্বাধীন এই প্যালেস্টাইন রাষ্ট্র হিসেবে আপনার ইয়ে করছে, না, স্বীকৃতি আপনি দিয়েছে। কিন্তু যে প্রবলেমটা হচ্ছে এখানে আপনার যেটা আর কি, আপনি দেখুন ওয়েস্ট ব্যাংক পর্যন্ত তারা যেতে, ওয়েস্ট ব্যাংক সেটেলমেন্ট তো কন্টিনিউয়াসলি চলছে আর কি। ওই সময় এখানে একটা আপনাকে ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন। আমাদের মহদুল্লাহ ভাই তো সাংবাদিক মানুষ, উনি হয়তো দেখেন এবং এটা সিরিয়াসলি অ্যানালাইসিস করেন, ফ্যাকচুয়াল অ্যানালাইসিস। আপনি যেমন বলেছেন যে না, ওয়েস্ট ব্যাংকে আমি এটা হতে দেবো না, আমি তাকে বলেছি, নেতানিয়াহুকে বলছি, ট্রাম্প বলছি। সো হোয়াট ডাজ ইট মিন? এই যে গাজাতে হচ্ছে, সো ইউ আর ডিরেক্টলি ইনভলভ, ইউ আর ডুইং দ্য থিংস। এটা তো আসলে খোলাসা করে, এটা তো আসলে ইটস নট আন্ডার দ্য রাগ, অর ইট ইজ অ্যাবাভ দ্য সারফেস, এবং সবাই হচ্ছে। তো এখন যুক্তরাষ্ট্রকে এখন দেখুন, আমার সবচেয়ে খারাপ লাগছে যেটা, পৃথিবীতে কিন্তু আমরা জানি, বিশেষ করে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল ইজ দ্য প্রবলেম, যে 5টা স্টেট আছে, 15টা 10টা তো অস্থায়ী। এরা একটা কান্ট্রি যদি বিটো দেয়, কোনো কিছু করা যায় না। তো সারা বিশ্বের যে বিবেক, অর্থাৎ জাতিসংঘ এটা কার্যকরী তা বলতে কিছু নাই, যতক্ষণ পর্যন্ত আপনি সিকিউরিটি কাউন্সিলকে রিফর্ম না করবেন। না, কিন্তু তো এখন মাধবী এখন ভাই, আমার যেমন হচ্ছে যে আমি একটু আপনাকে থামাতে হচ্ছে। আপনি যে কথাটা বললেন, একটা সুন্দর একটা কথা আপনি উঠাচ্ছেন, যেমন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যেটা বললেন 5 সদস্যের, এবং আমরা দেখলাম এবার রাশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী, উনি কিন্তু নতুন করে দুটো দেশকে ইনক্লুড করার জন্য জাতিসংঘকে আহ্বান করেছেন। ব্রাজিল এবং ভারতের কথা উনি বলেছেন বারবার, যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে 5টি সদস্য, এখানে একটা শুভঙ্করের ফাঁকি, একটা গন্ডগোল থেকে যাচ্ছে দেখা যাচ্ছে। এটা আমার মনে হয় এটাও ঠিক না, উনি যেটা বলতেছেন আগে। হাউ অ্যাবাউট ইন্দোনেশিয়া? আপনি যদি জনসংখ্যার দিক দিয়ে দেখেন, না, এটা এটা আমার বক্তব্য না, আমি বলছি মানে যেটা উত্থাপন করেছে রাশিয়ার পক্ষ থেকে। আমি আপনার কথা শুনেছি আর কি। এইটা রিফর্মটা করতে হবে খুব থটফুলি। দ্যাটস নট দ্য ওয়ে। হোয়াট আর দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পপুলেশন, রিপ্রেজেন্টেশন অফ দ্য জিওগ্রাফিক, you have to look at all those diversified, the elements. তো এটা আমি শুনেছি, আপনি যেটা বলছেন না, আপনি সঠিকই বলছেন। সো এই রিফর্ম ছাড়া কিন্তু আপনি বিশ্বের এই যে বলতেছে হিউম্যান রাইটস, পিস, ডেভেলপমেন্ট, নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন। এখন দেখুন ডেভেলপমেন্টের কথাটা যদি আমরা একটু আনি, ট্যারিফ দিয়ে কিন্তু এখন দেখেন ডেভেলপমেন্টটা কিন্তু একেবারে ব্যস্ত যাচ্ছে। আফ্রিকান কান্ট্রিজ আমরা দেখেছি, বার্কিনা ফাসোর লিডার বলছে, বা অন্যান্য যে বিশেষ করে কলম্বিয়ান লিডার বলছে, সাউথ আমেরিকাতে, we are not here to actually collect your all those handout and the things. We are here to hear our voice. You need to hear our voice. এখন এগুলো তো দেখুন, হিউম্যান রাইটস হচ্ছে আপনার, দেখুন এটা উন্নয়ন এবং হিউম্যান রাইটস, এগুলো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো
তো এখন সেই হিউম্যান রাইটস যদি আপনি এনফোর্স না করেন, ডেভেলপমেন্ট করতে হবে, বা যে আমরা সোশ্যাল জাস্টিসের কথা যেটা বলি, যে ইট অলসো টেকস লট অফ আদার থিং, রুল অফ ল এবং ডেমোক্রেসি, নাথিং গোইং টু হ্যাপেন। সে তিনটা জিনিস কিন্তু আপনি দেখেন, পিস, ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, সো ইন্টারলিঙ্কড, ইনট্রিক্সেবলি কিন্তু এগুলো কিন্তু একটার সাথে একটা জড়িত। সো নাথিং ইজ গোইং না সেই জায়গাটাতে আপনি না রাজার যেটা হচ্ছে, এটা ওয়ান স্টেপ ফরওয়ার্ড, টু স্টেপ ব্যাকওয়ার্ড, এবং আমার মনে হয় এটা রিট্রিটের মতো, টু রিএনার্জাইজ। এবং মাদুর ভাই আপনি সঠিক কথাটাই বলছেন যে যে বারবারই এই যে হিউম্যান রাইটস এর যে সংজ্ঞা, আসলে হিউম্যান রাইটস এর সংজ্ঞা আমরা তো দেখলাম বাবা, আমার মনে হয় মাহমুদুল্লাহ ভাই আরো ভালো বলতে পারেন, উনি দীর্ঘদিন সাংবাদিকতা করেন, যে হিউম্যান রাইটস এর ব্যাপারটা হচ্ছে আপনি কেমন প্রভাবশালী বা আপনি কেমন নির্যাতিত সেটার উপর ডিপেন্ড করে হিউম্যান রাইটস এর সংজ্ঞা। আমি মাহমুদুল্লাহ ভাই আপনার কাছে আসবো, যেমনটা মাদুর, আমি যে সাবজেক্ট পড়াই, আমার সাবজেক্টটা হচ্ছে বেসড অন হিউম্যান রাইটস, সোশ্যাল জাস্টিস। সুতরাং এই ডেফিনেশন আমরা কিন্তু কিছুই জানি না হিউম্যান রাইটস এ যেটা বলতেছে, মানে একাডেমিক ডেফিনিশন থেকে বের হয়ে গেল। ডেমোক্রেসি ফেরিওয়ালা, তারাই হচ্ছে বিগেস্ট ভায়োলেটর। সো where are you going to see the human না না, rights দ্যাটস in ট্রু, এবং এটাই হচ্ছে এখন বিশ্বে। কিন্তু মাহমুদুল্লাহ ভাই, আমি মাদুর ভাই যেমনটা বললেন যে হিউম্যান রাইটস থেকে শুরু করে জাতিসংঘের যে নিরাপত্তা ব্যাপারগুলো, এছাড়া জাতিসংঘের এত আয়োজন, কিন্তু আমরা কি এটাকে দেখি না যে বা জাতিসংঘতে একটা জিনিস খুব চোখে লেগেছে, বিশেষ করে আপনি গণমাধ্যমে কাজ করেন বা যারা গণমাধ্যমে কাজ করে তারা এটা ভালো বলতে পারবে, যে জাতিসংঘকে ছোট করা, খাটো করা বা জাতিসংঘকে আন্ডারমাইন করার একটা ব্যাপার, যেমন প্রেসিডেন্ট ট্রাম্পের পুরো বক্তব্য জুড়ে ছিল, উনি স্কেলেটর থেকে শুরু করে ওনার টেলিপ্রম্পার নষ্ট থেকে শুরু করে, এবং উনি বলছিলেন জাতিসংঘের উনি 7টা যুদ্ধ থামিয়েছেন, জাতিসংঘ এখানে কোনো ভূমিকা নাই। তো একদিকে আবার বলছে জাতিসংঘকে সব দায়িত্ব নেওয়ার জন্য জাতিসংঘের মাধ্যমে মানবাধিকারের সংজ্ঞাটা বদলাচ্ছে বা তারা কাজ করছে, আবার এদিকে তারা বলছে জাতিসংঘ কোনো কাজের না, জাতিসংঘ আসলে এটা একটা পিকনিক স্পট, বছরে একটা দিন সব রাষ্ট্রপ্রধানরা আসে, বক্তব্য দিয়ে চলে যায়, তাতে কিছুই হয় না। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতার ব্যাপারটার কারণে কি আসলে বিশ্বে যে আমরা যেটা আমাদের প্রত্যাশিত শান্তি যে জায়গাগুলোতে আমরা চাই যে মানে উল্লেখযোগ্য বা দৃশ্যমান, সেটাতে সমস্যা তৈরি হচ্ছে, আপনার কি মনে হয়? এটা দুঃখজনক, দ্বিচারিতা বলুন আর যেই বলুন, ঘটনা তো তাই। সুপার পাওয়ার গুলো সবসময় পৃথিবীকে রুল করে, সেটা দুঃখজনক। মানুষের ইতিহাসে ক্ষমতাশালী ক্ষমতা অ্যাপ্লাই করে এবং সেখানে সে ক্ষমতাশালী যেটা বলে সেটাই রুল হয়, তার নট রুল অফ ল, রুল। এটা দুঃখজনক। জাতিসংঘ হয়েছিল দ্বিতীয় মহাযুদ্ধের ধ্বংসলীলার পরে, প্রথম তো লিগ অফ নেশনস হলো, তারপর জাতিসংঘ। আশা করা গিয়েছিল এত ধ্বংসলীলা থেকে আধুনিক বিশ্ব শিক্ষা নেবে, কিন্তু আনফরচুনেটলি সেটা হল না। আর আপনি এর আগে যে ব্রাজিল এবং ভারতের কথা বলেছেন, সেই প্রস্তাবটা হচ্ছে 5টি স্থায়ী সদস্যের সাথে এই 2জনকে স্থায়ী সদস্য করা, কিন্তু তাদের ভেটো পাওয়ার থাকবে না, ভেটো পাওয়ার ওই 5 জনের কাছেই থাকবে, এরা ভেটো পাওয়ার শূন্য স্থায়ী সদস্য হবে। এটা একটা, যাই হোক। কিন্তু এখন গাজার ব্যাপারে, প্যালেস্টাইন ব্যাপারে, সব ব্যাপারে পৃথিবীর সব যেটা আপনি উল্লেখ করেছেন এবং প্রফেসর সাহেব ভীষণ স্পষ্টভাবে, মাহমুদ সাহেব স্পষ্টভাবে উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র যদি মানে রাজি হয়ে যায়, যুক্তরাষ্ট্র যদি সত্যি সত্যি কিছু একটা করে এটার ব্যাপারে, তাহলে সেটা হবে। এখন মিডল ইস্টের ব্যাপারে যেটা হচ্ছে, নিউ ইয়র্ক টাইমসে দেখলাম হামাস বলছে তাদের সাথে কনসাল্টই করা হয়নি, তাদেরকে নিয়ে সেখানে আলোচনা মানে হচ্ছে, তাদের দেশ নিয়ে, তাদের অঞ্চল নিয়ে, কিন্তু তাদের সাথে কনসাল্ট হয়নি। তো এই সমস্ত কারণে তাদের অপিনিয়নটা নিউ ইয়র্ক টাইমস রিপোর্টিং এর নেগেটিভ, নেতিবাচক সুর প্রকাশ পেয়েছে। এখন ধরা যাক হামাস মেনেও নিল, মুসলিম দেশগুলো চাপে হোক, যে কোনো কারণে হামাস মেনে নিল, কিন্তু আগেই নেতানিয়াহু বলেছে আমরা যদি দেখি তারা ঠিক মতো এটা পালন করছে না, সেটা সংজ্ঞাকে ঠিক মতো পালন করছে না কিভাবে বলবো সংজ্ঞা, সেখানে তারা যদি অন্য একটাকে অজুহাত সৃষ্টি করে বলে যে এটা তারা করছে না, তখন তারা আবার পূর্ণমাত্রা সেখানে আক্রমণ করতে পারবে। ফলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়নি, সেই কারণে মানে ভয় আছে, আশঙ্কা আছে। কিন্তু সমস্ত ভয় এবং আশঙ্কা সত্ত্বেও এই যে লক্ষাধিক লোক আহত হয়েছে, মানে কমপক্ষে 65,000 মানুষ ওখানে মারা গেছে, নিহত হয়েছে, তার ভিতরে 17,000 বেশি শিশু, বিপুল সংখ্যক নারী, এই যুদ্ধ, এই এই দুঃখ, এই এই রক্তস্রোত, এটা দেখতে মানে আমি জীবিত থাকতে
জীবনের প্রান্তে এসে এটা দেখতে দেখতে আমার জীবন যেন মনে হচ্ছে আমার জীবনের সমস্ত মানে সমস্ত পুরো পুরো স্পৃহা, একটা সময় পার করে দিলেন শুধুমাত্র না, এগুলো নিয়ে আলোচনা আমি করতে। স্পৃহাই যেমন কেন নিঃশেষ হয়ে যাচ্ছে যেন, মানে এটা দেখতে মানুষ যে এরকম হতে পারে, নিষ্ঠুর হতে পারে, এটা দেখতে চাই না। আমি সমস্ত অন্তর দিয়ে প্রার্থনা করি, খণ্ডিত হলেও মানে সমস্যাকীর্ণ হলেও তবুও সেই স্পেয়ারটা সেখানে হোক, মানে অত্যন্ত রুগ্ন, অত্যন্ত মানে ত্রুটিপূর্ণ হলেও সেখানে কোনো এক ধরনের শান্তি আসুক, হত্যাকাণ্ড। মাহমুদুল্লাহ ভাই, আপনি যেটা বললেন যে আপনি একটা বড় সময় পার করেছেন, আপনার মতো সিনিয়র সাংবাদিক বা আপনারা যে এই যে দুঃখ বা এই যে লম্বা একটা সময় ধরে এই ব্যাপারগুলো সামনে আসছে, এটার পেছনে আরেকটা বড় যে কারণটা যেটা বলা হচ্ছে যে গণমাধ্যমের কণ্ঠ রোধের একটা ব্যাপার। যেমন আমরা দেখলাম যে প্রেসিডেন্ট ট্রাম্পে এর আগে সবসময় যে কোনো গণমাধ্যমকে ফেক নিউজ বা সমালোচনা করলেই তাকে সহ্য করতে পারছেন না, তাকে হোয়াইট হাউসে বা ওভাল অফিসে নিষিদ্ধ করছেন। আমরা দেখলাম যে কিছুদিন আগে এবিসির উপস্থাপক উনাকে, জিমি ক্যামেলকে বাদ দিয়ে দিল, পরে আবার দর্শকের চাপে ফিরিয়ে নিয়ে আসলো। এবং আজকে সবচেয়ে লেটেস্ট হচ্ছে যে ইউটিউবের কর্তৃপক্ষ উনাকে প্রায় 24 মিলিয়ন জরিমানা করেছে ইউটিউবকে, বিকজ ইউটিউব প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট সাসপেন্ড করেছিল। এর আগে আমরা জানি মেটা থেকে প্রায় 16 মিলিয়ন, তারপরে হচ্ছে আপনার এবিসি থেকে 14 মিলিয়ন, প্যারামাউন্ট থেকে 16 মিলিয়ন আদায় করছেন। এই আমি আসলে আদায় করছেন, ফাইন আদায় করছেন, এটা হচ্ছে আদালতের ব্যাপার। কিন্তু এইটার পেছনে কি এটা কাজ করে না যে প্রেসিডেন্ট ট্রাম্পের এখন যে গণমাধ্যমের নিয়ন্ত্রণের যে ব্যাপার, যে ওনার সঙ্গে উল্টাপাল্টা করলে যে নেগোসিয়েশন করছে গণমাধ্যমগুলো, জরিমানা দিয়েও হলেও টিকে থাকার চেষ্টা করছে, তাতে করে যে সঠিক যে খবরটা সেটা থেকে আসলে বঞ্চিত হচ্ছে বিশ্ববাসী বা জনগণ। আপনার কি মনে হয় যে এই যে গণমাধ্যমের যে জরিমানা আদায়, চাপ প্রয়োগ, এটাতে কি যুক্তরাষ্ট্র যে স্বাধীন বাক স্বাধীনতার যে কথাগুলো আমরা বলছি বা সঠিক তথ্যর যে ব্যাপারটা, সেটা কতটা আসলে আপনার কাছে কি মনে হয়, সেটা কতটা ঠিক হচ্ছে বা আসলে কি গণমাধ্যম সঠিক তথ্য তুলে ধরতে পারছে? এটা দুঃখজনক। গণমাধ্যমের উপরে চাপ যদি তৈরি করা হয়, জনগণের জানবার অধিকার, সত্যটা, এবং এমনকি গণমাধ্যম অনেক সময় ভুল সংবাদও পরিবেশন করতে পারে, গণমাধ্যম অনেক সময় ভুল বিশ্লেষণ দিতে পারে, কিন্তু তাকে সুযোগটা দিতে হবে। তার জন্য আইন আদালত আছে, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আইন আদালত দুই ধরনের, একটা কোর্ট যেখানে বিচারও, আর একটা হচ্ছে জনগণের আদালতে বিচার। তাকে তার পাবলিসিটি, তার মানে সার্কুলেশন কমে যাবে, জনপ্রিয়তা কমে যাবে, জনগণের কাছে নিন্দিত হবে। নিউ ইয়র্ক টাইমস তো এখনো পর্যন্ত নথি স্বীকার করেনি, এটা একটা কথা। তার আরেকটা কথা বলি আপনাকে, পৃথিবীর ইতিহাসে আপস এন্ড ডাউনস আছে, সমস্ত রাষ্ট্রে, সমস্ত দেশে, জার্মানিতে হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে, যুক্তরাষ্ট্র হয়েছে। প্রায় 250 বছরের কাছাকাছি সময় পৌঁছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন তো আক্রান্ত হয়েছিল, মাত্র কয়েক বছর আগের ঘটনা। তো ফলে এটা হয়, হলেও গণমাধ্যম বলেন, সাহসী লোকরা কয়েক বছর আগে, বছর 15-20 আগে স্পেনের পার্লামেন্টে একদল সরকার বিরোধী লোক পার্লামেন্ট ভবনে আকস্মিকভাবে অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে পড়েছিল। খুব সম্ভবত 2 যুগ আগে প্রধানমন্ত্রী বক্তৃতা দিচ্ছিলেন, তিনি বসে পড়েননি, অনেকে টেবিলের তলায় লুকিয়েছেন, চেয়ারের তলায়, প্রধানমন্ত্রী সাহস করে দাঁড়িয়েছিলেন। এই হচ্ছে সাহসী লোকরা, তারাই নিয়োগ। আপনার নিউজ মিডিয়ারও দায়িত্ব এটা, আমরা সাহসের সাথে এটা মোকাবিলা, কেউ না কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে। আসলে আপনি সাহসের কথা বলছেন, সাহসের কথা বলতে গেলে আমরা তো দেখলাম যে কি হচ্ছে। প্রফেসর মাতবর ভাই, আপনি আরো ভালো বলতে পারবেন। এখন মাহমুদুল্লাহ ভাই যেমনটা বললো যে গণমাধ্যমের সাহস বা যারা প্রতিবাদী বা যারা সঠিক কথা বলার চেষ্টা করছে, কিন্তু আসলে এটা কি কতটুকু হয়? যেমন আমরা দেখলাম যে এখন যে আজকের মধ্যে বা আগামী 2 দিনের মধ্যে যুক্তরাষ্ট্র শাটডাউনের দিকে যাচ্ছেন। প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে কংগ্রেসকে, সিনেটকে কাউকে পাত্তা দিচ্ছেন, উনি বলছেন যদি শাটডাউন হয় হবে, তাতে ওনার কোনো যায় আসে না, প্রয়োজনে উনি গণছাঁটাই করবেন, এবং এরকম একটা হুমকি উনি দিয়ে রেখেছেন। কিন্তু উনি কোনো প্রকারের নেগোসিয়েশন করবেন না স্পেন্ডিং বিলের মধ্যে।
তাহলে এই যে ব্যাপারগুলো যে আপনি যেমনটা মোহাম্মদুল্লাহ ভাই বললো যে না আসলে মানুষকে এগিয়ে আসতে হবে গণমাধ্যমকে, কিন্তু গণমাধ্যম তো আসলে অনেক বড় একটা পরের ব্যাপার, কিন্তু সেখানে কংগ্রেস সিনেট তারাও হিমশিম খাচ্ছে। আমরা দেখলাম হাকিম জেফরি উনি বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প বললো যে উনি বসতে রাজি না, কথা বলতে রাজি না। এই যে এক ধরনের একটা এক না একতন্ত্র মনোভাব, এক ধরনের আমি সেরা, আমি যা বলবো তাই হবে, এটাতে আসলে লাভ হচ্ছে কার? যুক্তরাষ্ট্র তথা বিশ্বর কি আপনি কি দেখছেন যে একটা অস্থিতিশীলতার দিকে যাওয়ার চেষ্টা হচ্ছে এই ধরনের মানে এক না একতন্ত্রবাদ কায়েমের মাধ্যমে? এখানে আসলে লাভ হচ্ছে বা অলাভ হচ্ছে, লাভ হচ্ছে যারা ভাইটি তাদের লাভ হচ্ছে এবং তাদের হাতে পাওয়ার, তাদের হাতেই হচ্ছে আপনার অস্ত্র সবকিছুই আর কি। তো আমি তার একটু কথা বলতে চাই, আপনি ইউনাইটেড নেশনে বলছেন দুইজনকে যুক্ত করার বলা হচ্ছে দুইটা কান্ট্রিকে, তাদেরকে আবার নন পার্মানেন্ট মানে পার্মানেন্ট নন ভেটো, তারা ভেটো দিতে পারবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ইটস নট গোয়িং টু হ্যাপেন এনিথিং, ইটস নট গোয়িং টু বি ডিফারেন্ট। ইনক্লুড করে লাভটা কি হচ্ছে? এটা হচ্ছে আসলে বিটু পাওয়ার, এটা টোটালি আর দরকার নাই। এটা হচ্ছে সব কান্ট্রি মিলে ওভারঅল মেজরিটি ডিসাইড করবে। এদেশেই বলে ডেমোক্রেসির কথা। দেখুন ডেমোক্রেসি কিভাবে কিন্তু আপনার ডেফিনেশনটাকে আপনি চেঞ্জ করেন। এটা ডেমোক্রেসি হচ্ছে তখনই কাজ করে, হিউম্যান রাইটস তখনই কাজ করে যখন ইট বেটার সার্ভ মাই এজেন্ডা। আপনি গান কন্ট্রোল দেখুন, গান কন্ট্রোলটা কিন্তু এখন করছে না। সেই 200-250 বছর আগে যখন কিন্তু পুলিশ ছিল না, এত টেকনোলজিক্যাল অ্যাডভান্স ছিল না, তখন কিন্তু মানুষ নিডেড টু হ্যাভ দ্যাট দ্য বিয়ার্স দ্য আর্মস এন্ড মুনিশন রাইট ছিল। কিন্তু এটা তো এখন দেখুন এটা কিভাবে কিন্তু আপনার ক্ষতিটা করছে। নোবডি ইজ ডুইং এনিথিং। এক্স্যাক্টলি ইউনাইটেড নেশন একই অবস্থা। আমি জাস্ট কম্পারিজন দুইটা করলাম আর কি। তো আপনি দেখুন যে আসলে এটা বেনিফিট কাকে করছে। এটা না আমি বলছিলাম ওটা তো ইউনাইটেড নেশন, তো আমরা আলোচনা করলাম যে এখন এইটা তো এর পরে এখন আমরা শাটডাউনের ব্যাপার দেখলাম, এখানেও দেখলাম প্রেসিডেন্ট ট্রাম্প এসে এখানেও কিছু হবে না আসলে, বিকজ বর্তমানে যে আমেরিকার যে প্রেসিডেন্ট তার হাতে কিন্তু সব পাওয়ার। আপনি দেখেন দুটো ইউনিট কংগ্রেসের দুইটা হাউসই তার হাতে, সুপ্রিম কোর্ট আমরা দেখছি 6 ভার্সেস 3 এবং সবকিছুতেই আর কি। তো এখন ডেমোক্রেটিক পার্টি যেটা চাচ্ছে সেটা হেলথের জন্য কিছু, তারা এই সময় তো আসলে নেগোসিয়েশনটা করতে চায় পলিটিক্যাল পার্টিগুলো আর কি, শাটডাউনের জন্য হুমকিটাতে। শাটডাউন হলো সে তো বলছে he's above the law. He is not going to happen anything. He will find a way. Remember, this is not a political president. This is a businessman, who is running the country. So he knows what he is doing. আপনি দেখুন একটা ট্যারিফ দিয়ে সারা বিশ্বকে সে কিভাবে আপনার দেখুন একেবারে একটা টেনশনে ফেলে দিল। সো আমার মনে হচ্ছে আলটিমেটলি হাকিম জেফরি আর চাক শুমার ওই দুইটা একদম মাইনাস করে দেন, এই দুটোর কিচ্ছু হবে না কিন্তু দে আর নট দ্য ডেমোক্রেটিক লিডার। বরং বার্নি স্যান্ডার্স এই কিছুটা কিন্তু ডেমোক্রেটিক পার্টির পক্ষে কথা বলে যে এডুকেশন রাইট, মানুষের ধরনের হেলথ রাইট, সোশ্যাল সেফটি, সেই একমাত্র কথা। এবং এই যে প্যালেস্টাইনের ব্যাপারে আমরা যেটা বলছি তার কমপ্লিট কিন্তু একটা রোড ম্যাপ আছে, সে স্ট্রেট কথা বলছে। ঠিক একইভাবেই যে আপনি বলেন কাকে বেনিফিট হচ্ছে, আপনি দেখুন এই যে পাওয়ারফুল নেশন গুলো কি করছে এখন, একটা জুজুবুরির ভয়ের মতো দেখাচ্ছে। আর সবগুলা কিন্তু ওই জুজুবুরি ভয় নিয়ে বসে আছে। 66,000 মানুষ চোখের সামনে মেরে ফেললো, 165,000 আহত করে ফেললো, হোল ওয়ার্ল্ড না ইউনাইটেড বড় ক্ষমতা আসবে ইসরায়েলের সাথে ইয়ে করবে, আসে, লেট দেম টু কাম। আমরা তো বসে বসে দেখবো নাকি? ইটস এ স্পেকটেটর। অন্যান্য পাওয়ারফুল কান্ট্রি গুলো আছে বড় করে একটা, এবং ইনি বলেছেন, দেখেন ট্রাম্পই বলেছেন কি যে ইউনাইটেড নেশন খালি কথার বাণী দিয়ে শেষ হয়ে যায়। ইউনাইটেড নেশন তো হচ্ছে যে মেম্বার গুলো যদি আপনার ইফ দে ডু নট গো বাই অ্যাবাইড বাই দ্য চার্টার, এই চার্টার ইয়ে করেই তো তারা মেম্বার হয়েছে। হোয়াট ইউনাইটেড নেশন ক্যান ডু, ইটস নট পুলিশ অর্গানাইজেশন, দে ডু নট হ্যাভ দ্য মিলিটারি পাওয়ার টু গো এগেনস্ট এ কান্ট্রি। একজন দেখুন আপনার এমন কোন ইন্টারন্যাশনাল ল নাই যেটা ভায়োলেট করছে না হচ্ছে নেতানিয়াহু। কিভাবে? ছাগল নাচে কুটির জোরে, বিকজ আমরা জানি তার। ঠিক একইভাবে আপনি একটু আগে বলতেছিলেন যে রোহিঙ্গা সমস্যা, কালকে রোহিঙ্গার কিছুই হবে না, চায়না যতক্ষণ এবং ভারত আছে এখানে আবার ইনভলভ। এ দুটো যখন প্রফেসর আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমি একটু মোহাম্মদুল্লাহ ভাই আপনার কাছে আসতে চাই যে শাটডাউনের ব্যাপারটা, যেমনটা প্রফেসর মাতবর বললেন যে আসলে কিছুই করে না, হাকিম জেফরি এবং চাক শুমারের কথা উনি বললেন যে ওনারা আসলে ভালো নেগোশিয়েট করতে পারেন না বা শেষ পর্যন্ত করবেন না বা কি হয়। আপনার কাছে কি মনে হয় যে এই শাটডাউন কি হবে নাকি শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের যেই দেখানো বিল বা উনি যেমনটা চাচ্ছেন, যেমন করে যুক্তরাষ্ট্রকে চালাতে চাচ্ছেন, সেখানে আসলে নতি স্বীকার করতে বাধ্য হবে ডেমোক্রেটরা? একটু ব্যাখ্যার দরকার আছে। এমন না যে ইনি ডিক্টেটর বলে বা অত্যন্ত ভালো লোক, যখন প্রেসিডেন্ট ছিলেন তখনও যুক্তরাষ্ট্রে শাটডাউন হয়েছে। এটা হয়টা কি ওই দুই দলের নীতি এবং আদর্শের ভিতরে, প্রায়োরিটির ভিতরে অনেক সময় পার্থক্য থাকে। সেই তখন এই লাস্ট মোমেন্টে তারা করে কি একেবারে শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করে থাকে।
দর কষাকষি করতে, এই লাস্ট মোমেন্টে দর কষাকষি করে অনেক সময় হয় কি, অপোজিশন পার্টি এই মুহূর্তে এখন ডেমোক্রেটিক পার্টি, অপোজিশন পার্টির শেষ মুহূর্তে অনেকটা মানে হয়তো আজকে কালকে শাটডাউন করতে দিলেও পরশু আবার এগ্রি করে ফেলবে, কারণ তাদের উপরে ব্লেম যেতে পারে। গতবার যেরকম চাকসুমার শহর এগ্রি করে ওইটাকে ব্লেম থেকে নিজেদের রক্ষা করেছেন। আবার অনেক সময় 2-4-5 দিন হতে থাকে। ওবামার আমল হয়েছে, ক্লিন্টনের আমল হয়েছে, সব প্রেসিডেন্ট আমলে কিছু কিছু হয়, দুই পক্ষের ভিতর দর কষাকষি। এখানে স্পেশালি অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের ব্যাপারটা অনেক লোক এটার থেকে মানে স্বাস্থ্য বীমা হারিয়ে ফেলবে, তাদের চিকিৎসা ক্ষতিগ্রস্ত হবে যদি এটাতে তারা দেন দরবার না করে, সেই আশ্বাসটা তারা পাচ্ছে না আরো 2-1টা ক্ষেত্রে। ফলে এই নিয়ে দর কষাকষি হচ্ছে। তার মানে হচ্ছে শেষ পর্যন্ত যেটা আমরা সবসময় দেখি, নাটকীয় মোড় আবার ঠিক হয়ে যায়। আমরা একটু আরেকটা বিষয় নিয়ে বলুন। আরেকটা বিষয়, আমাদের আসলে সময় খুবই কম, আমরা আশা করব যে আসলে শাটডাউনের মতো পরিস্থিতি হয়তো হবে না বা ওনারা ঠিক হয়ে যাবেন। কিন্তু আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে উইকেন্ডে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, যে এরিক অ্যাডামস নিউ ইয়র্ক মেয়র নির্বাচন। আপনি জানেন প্রেসিডেন্ট ট্রাম্প আজকে টুইট করেছেন, উনি বলেছেন যে যদি মামদানি যদি মেয়র হয় এবং উনি সব ধরনের ফেডারেল সাহায্য সহযোগিতা বন্ধ করবেন, এবং উনি বলছেন এটা হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বাজে মেয়র। উনি এরকম ওপেন টুইট করেছেন আজকে সকালে। কিন্তু তার আগে আপনারা জানেন যে কালকের আগে যে এরিক অ্যাডামস এই প্রেস থেকে সরে গিয়েছেন। এখন মূলত বলতে গেলে অ্যান্ড্রু কুমো এবং মামদানির মধ্যে লড়াই। আমি প্রফেসর মাদবর আপনার কাছে জানতে চাইবো, এক্ষেত্রে আসলে এরিক অ্যাডামস সরে যাওয়াতে কি মামদানির পাল্লাটা ভারী হলো, আর পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি মামদানির সঙ্গে ফাইটে চলে যাওয়াতে ভোটারদের মধ্যে কি মিশ্র প্রতিক্রিয়া তৈরি হবে কিনা? দেখুন, নিউ ইয়র্ক সিটির জনগণ কিন্তু অত্যন্ত সচেতন এবং দে পে অ্যাটেনশন টু হোয়াটস হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড, হোয়াটস হ্যাপেনিং ন্যাশনাল। তো এখানে আমি একটা যেটা বলবো, এরিক অ্যাডামস সরার পর একটা লাভ হলো যে আমরা জানি আলটিমেটলি কিন্তু সে মামদানির ভোটগুলাই কিন্তু করতো, নষ্ট করতো। সো দিস ইজ এ গুড সাইন। আর এইটা এখন যে ফাইটটা হচ্ছে ইয়াঙ্গার পারসন ভার্সেস এস্টাবলিশমেন্ট কিন্তু আমরা জানি, এবং যে ভদ্রলোক খবর কথা বলছেন, সে গভর্নর ছিল, সে বিভিন্ন সময়ে অনেক পজিশন গুলো সে হোল্ড করেছেন এবং তার সম্পর্কে অনেক ধরনের কিন্তু আপনার লিটিগেশনও আছেন। ওনার অভিজ্ঞতা যেমন আছে, সমালোচনাও রয়েছে, সমালোচনাও আছে, এবং তার যথেষ্ট পদায়ন এবং তার বিশেষ করে কোভিড এর সময় ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ এবং ছাড়তে বাধ্য হয়েছেন উনি। সেই জন্য আমার কাছে যেটা মনে হচ্ছে, মামদানি হ্যাজ এ নাও বেটার চান্স। এবং যতই কিন্তু আপনার প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু তাকে স্কুইজ করতে চেয়েছেন, ইয়াঙ্গার জেনারেশন এবং মানুষ আমরা জানি খ্যাতি অকুল তাকে এন্ডোর্স করেছেন। এবং আমি এই জন্য বলছি জেফরি হেকিম এবং সাক শুমার, দে আর নট কামিং ফরওয়ার্ড। আপনি দেখুন ডেমোক্রেটিক পার্টির সমস্যা তো এখানে, ডেমোক্রেটিক পার্টি কেন লুজ করে, এই প্রত্যেকটা ইলেকশন লুজ করার কারণটা হচ্ছে এটা। জো বাইডেনের 12টা বাজাইয়া দিল ওই যে কমলা হ্যারিসকে 3-4 মাস আগে বললো যে। সো দিস ইজ হোয়াট, এদের ভিতরে ইউনিটি নাই। রিপাবলিকান পার্টি আপনি বললেন যে শাটডাউনের কথা, দে উইল ফাইন্ড এ ওয়ে, এবং তারা জানে যে কিভাবে, এবং তাদেরকে ধরে রাখতে পারে না। ডেমোক্রেটিক পার্টি হচ্ছে এই নতজানু পলিসি, ডেমোক্রেটিক পার্টির হচ্ছে এরকম লেট ব্যাক পলিসি, আলটিমেটলি কিন্তু তাদের ভরাডুবি হচ্ছে, এন্ড দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং। তো আমার কাছে মনে হচ্ছে ইটস পটেনশিয়াল ফর মামদানি। I see that he's becoming তার সেন্সিটাইজ করছে, সেই যে ইস্যুগুলো বলছে, হি ইজ স্ট্রিট ফার্স্ট। সে কিন্তু পজিশন থেকে নড়ছে না, তাকে বিভিন্নভাবে বিভিন্ন জনে কিন্তু আপনার ইন্টিমিডেশন করছে, বিভিন্নভাবে তাকে ভোট তার কাছ থেকে নিয়ে কেড়ে নিতে চাচ্ছে, বাট হি ইজ স্ট্রিট ফার্স্ট ইন দিস পলিসি। এবং যেটা সে বলছে, এবং আমরা আসলে যত দিন যাবে হয়তো সেটা আরো পরিষ্কার হবে যে আসলে কি হচ্ছে। যদিও বা এখন পর্যন্ত জরিপে মামদানি অনেক বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। আমাদের সময় খুবই কম, আমরা আরেকটা বিষয় একটু জানতে টাচ করতে চাই, যেটা হচ্ছে বাংলাদেশ বিষয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ইউনূস এই মুহূর্তে এখানে রয়েছেন, এবং আপনারা জানেন যে আগামীকালকে একটি বড় মিটিং রয়েছে যেখানে 100টি দেশ অংশ নিচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবর্তন বিষয়ক একটা মিটিং থাকছে সেখানে। আজকে একটা সুখবর রয়েছে, এডিপি বাংলাদেশের রোহিঙ্গাদের অবকাঠামো উন্নয়নের জন্য $58 মিলিয়ন ছাড় দিয়েছে, তার সঙ্গে আবার $28 মিলিয়ন লোনের ঋণও দিয়েছে। সবকিছু মিলিয়ে রোহিঙ্গার সমস্যা বাংলাদেশ, আমরা দেখলাম যে প্রফেসর ইউনূস জাতিসংঘে উনি ওনার ভাষণে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া থেকে শুরু করে অনেকগুলো বিষয় তুলে ধরেছেন, কিন্তু বাংলাদেশের সবচেয়ে আরেকটা বড় যে মানে যেটা মানবিক বিষয় বলা যায়, রোহিঙ্গার সমস্যা 2017 থেকে এখন পর্যন্ত সমাধান করতে পারেনি। আমি একটু সৈয়দ মোহাম্মদুল্লাহ ভাই আপনার কাছে একটু সংক্ষেপে জানবো, এরপরে আমি প্রফেসর মাদবরের কাছে আসবো। মোহাম্মদুল্লাহ একটু সংক্ষেপে বলতেন
আপনার কি মনে হয় যে রোহিঙ্গা সমস্যার সমাধান আদৌ বাংলাদেশ করতে পারবে এই এই সেমিনার বা মিটিং বা বিশ্ব মঞ্চে বক্তব্য দিয়ে? বাংলাদেশ তো চেষ্টা করে যেতেই হবে, এটা হচ্ছে করতে পারবে কিনা সেটা অনেক ফ্যাক্টর। ওখানে গ্রেট পাওয়ার রাইভালরি আছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং চীনে, এবং ভারতেরও স্বার্থ জড়িত আছে মিয়ানমারের উপরে। মিয়ানমারের রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস আছে, ইত্যাদি আছে, সেটার ব্যাপারে অনেকের ইন্টারেস্ট থাকতে পারে। এই একটা আছে, প্রচুর খনিজ সম্পদ আছে, তাদের প্রচুর গ্যাস সম্পদ আছে, এগুলা চীন এবং ভারত অনেকগুলা নিয়েছে এখন, ইত্যাদি ইত্যাদি অনেক ফ্যাক্টর এখানে আছে। ফলে মানে একটা হচ্ছে বিশ্লেষণ, আমি বলছি আমাদের চেষ্টা করে যেতেই হবে, চাপ বজায় রাখতেই হবে, এটা দরকার আছে। কিন্তু আমি যদি বাস্তববাদী বিশ্লেষণ করি তাহলে আমার কাছে এটা সুদূর পারাহত মনে হচ্ছে। বরং সেখানে আজ যে 2-2.5 লাখ রোহিঙ্গা আছে, সময় সুযোগ মতো তাদের জীবন এতটা অতিষ্ঠ করে ফেলবে। কারণ এই যে রাখাইন যে প্রভিন্সটা, এই প্রভিন্সে এক্সট্রিমিস্ট বুদ্ধিস্ট টাইপের দলগুলো ওখানে মেজরিটি। ওরা ওরাই মানে কিলিংটা মিয়ানমারের সেনাবাহিনী করেছে, কিন্তু ওরা এখানে প্রধান রোল প্লে করেছিল। তারা যদি তাদেরকে আলাদা রাষ্ট্র করার একটা চক্রান্ত হচ্ছে, চেষ্টা হচ্ছে, মিয়ানমারকে ভেঙে ফেলার নানা ধরনের চেষ্টা হচ্ছে, চক্রান্ত হচ্ছে। এটা দীর্ঘ বিশ্লেষণ ব্যাপার, সংক্ষেপে বলছি। তো ফলে তারা আলাদা হলেও মানে ওরা রোহিঙ্গাদেরকে ফেরত নেবে মনে হয় না। ওই মানে বলবে নেবে 2-4 জনকে আমরা ভেরিফাই করবে, করে করে 2 জন 50 জন 100 জন 14 লাখ আগে থেকে শুরু করে বেগম জিয়ার আমল থেকে আসা শুরু করে সর্বশেষ পর্যন্ত মোট 14 লাখকে তারা বের করছে। 14 লাখের মধ্যে 14,000ও কখন নেই কিনা সন্দেহ আছে। ফলে এটা সুদূর পার হতো, কিন্তু তারপরও বিশ্বের উপরে সেটা একটা মানে চাপ প্রয়োগ করতে, চাপ প্রয়োগ করে যেতেই হবে, চাপ বজায় রাখতে হবে। আচ্ছা, কিন্তু আমি একটু প্রফেসর মাদবর আপনার কাছে জানতে চাইবো, যেমন মোহাম্মদুল্লাহ ভাই বললো যে চাপ প্রয়োগ করতে হবে, কিন্তু আমরা দেখলাম যে প্রফেসর ইউনুস ক্ষমতা নেয়ার পরে অ্যান্টনিও গুতেরেস উনি রোহিঙ্গা ক্যাম্পে গেল, উনি অনেক অনেক ভালো বক্তব্য দিল, রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলো এবং বললো যে রোহিঙ্গারা ফেরত নেবে আগামী ঈদে, রোহিঙ্গারা ওখানে করবে। প্রফেসর ইউনুসও বলেছিল। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকবার চেষ্টা করেছে, বারবারই, এবং বারবারই চেষ্টা হচ্ছে, কিন্তু আবার দেখা যাচ্ছে যে রোহিঙ্গা আবার অনুপ্রবেশ করছে, যাওয়ার তো প্রশ্নই আসে না। আর বিশ্ব মঞ্চে এই সেমিনার হচ্ছে, লোন দিচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। কিন্তু এত বড় একটা বোঝা বাংলাদেশ আসলে কিভাবে বইবে? সবচেয়ে বড় ব্যাপার যে এভাবে যদি চলতে থাকে, যেমন মাহমুদুল্লাহ ভাই যেমনটা বললো যে 14 লাখ ছিল, এখন হয়তো কত লাখ হয়েছে কোনো কাউন্ট নেই। এটাতে করে বাংলাদেশের এই যে ভবিষ্যতের আর্থসামাজিক উন্নয়ন, জীবনযাত্রার মান, বিশেষ করে ভৌগোলিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, এই সবগুলো বিষয়ে মানে কেমন ইম্প্যাক্ট পড়বে আপনি মনে করেন যদি দ্রুত এটা সমাধান করতে না পারে? বিশেষ করে প্রফেসর ইউনূসের মতন একজন লোক রয়েছেন যিনি নোবেল বিজয়ী শান্তিতে, উনার তো আসলে অনেক জানাশোনা রয়েছে। দ্যাট ইজ এ ফ্যাক্টর। ধন্যবাদ। আসলে এটা দেখুন, এটা ইটস লাইক অ্যানাদার প্রবলেম লাইক প্যালেস্টাইন। অর্থাৎ এই যে আরাকান লিবারেশন আর্মি যেটা আছে, ওইটা আরো মায়ানমার জান্তা বাহিনীর থেকে আরো ডেঞ্জারাস। এরাও কিন্তু চায় না। মাহমুদুল্লাহ ভাই যেটা বলেছেন, এখানে কিন্তু বড় বড় দেশগুলো কিন্তু তাদের স্বার্থ আছে ওখানে। আমরা জানি কার্বন আছে যথেষ্ট, এবং ব্লু ইকোনমি এই পুরো এরিয়াটা। আর ইন্ডিয়ার যেটা ইন্টারেস্ট, সে তো এখন চাচ্ছে চিকেন নেক দিয়ে না গিয়া যে সিটওয়ে দিয়ে যে আপনার যে বাই ওশান যেটা ইয়েটা করতে চাচ্ছে, তার স্বার্থ আছে। আসলে এই কান্ট্রি গুলো কিন্তু আসলে কোনো স্বার্থ ছাড়া যায় না। শুধু আমি দুইটা কথা বলছি না, প্রত্যেকটা, চায়না বলেন, ইউএসএ বলেন, অল কান্ট্রিজ আর গোয়িং ফর দোজ ইন্টারেস্ট। তারা মানুষের যে হিউম্যান রাইটের কথা বলে, এগুলো হচ্ছে বুলি। আপনার এগুলো কিন্তু কোনো কিছু মিন করে না ওরা, কিন্তু হিউম্যান রাইট পিস এগুলো যতক্ষণ পর্যন্ত তাকে স্যাটিসফাই করে, হ্যাপি করে, দ্যাটস ফাইন। হিউম্যান রাইটস ইজ ওয়ার্কিং, ডেমোক্রেসি ইজ ওয়ার্কিং ব্যাক। তো এখানে আপনার সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে, চায়না বিশেষ করে আর কি, যতক্ষণ পর্যন্ত ক্লিয়ারেন্স না দেবে তখন 1.3 মিলিয়ন আমি শুনছিলাম, 13 লক্ষ, এখন তো মাহমুদুল্লাহ ভাই বললো 14 লক্ষ, হয়তো আরো বেশি হতে পারে। আমার বাড়ি কক্সবাজার, হ্যাঁ, আমি কুতুবদিয়া আইল্যান্ডের কক্সবাজার ডিস্ট্রিক্টের। অলরেডি কিন্তু এটার আপনি যে ইম্প্যাক্ট বললেন, যে বিভিন্ন ভাবে ক্লাইমেট বলেন, ইয়া বলেন, সব দিক দিয়ে কিন্তু এটা বিভিন্ন ধরনের কিন্তু আপনার সামাজিক অনাচার ওখানে কিন্তু বেড়ে যাচ্ছে। এবং বাংলাদেশ ইকোনমির প্রতি একটা আমরা জানি যে জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এবং বিভিন্ন কান্ট্রি গুলো তাদের বদান্যতায় এটা চলছে এটা। বাট ইট ক্যান নট গো লাইক দিস। এই দিয়ে সামরিক চিন্তা করছে না। এখন যে আরাকান যেটা আসছে, তারাও কিন্তু চায় না তাদেরকে। তাইলে 70 বছর আগে
এই প্যালেস্টাইনের লোকগুলোকে বিতাড়িত করে যেভাবে ইসরায়েল হয়েছে, ঠিক একইভাবে তাদেরকে কিন্তু দেখুন তার মানে আপনি বলছেন আসলে ইম্প্যাক্ট পড়বে। আমরা আসলে কালকে কালকে হয়তো আগামী একটা সুবিধা আমি একটু বলি আপনাকে। প্রফেসর সাহেব আমাদের সময় খুবই কম। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস হি ইজ এ নোন ফেস, তার কিন্তু একটা আছে। একটু আগে আপনি বললেন যে ওয়ার্ল্ড ব্যাংকের একটা বড় একটা IMF এর বললেন একটা লোন পেয়েছেন, হ্যাঁ, তার এই জিনিসটা, তার এই সুবিধাটা আছে। মানে এতগুলো ডার্কের মধ্যে একটা আশার আলো দেখা যায় যে প্রফেসর ইউনূস যেহেতু আছেন উনি হয়তো চেষ্টা করবেন এই সমস্যার সমাধানের জন্য। আপনাদের দুইজনকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। আমরা হয়তো আগামীতে আরো ডিটেলস অন্যান্য বিষয়গুলো নিয়ে আপনারা আসবেন, আমাদের চুলচেরা বিশ্লেষণ করবেন। ততক্ষণ পর্যন্ত আপনাকে ধন্যবাদ সবাইকে। দর্শক আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা জানেন যে পলিটিক্সের আসলে শেষ নেই, একটার পর একটা থাকে। আলোচনা অনেকগুলো বিষয় ছিল। আমরা প্রতিদিনই আমাদের ডেমোক্রেসি অনুষ্ঠানে সেই পলিটিক্স, রাজনীতির ভেতরের খবর, বাইরের খবর আপনাদের জানানোর চেষ্টা করি। আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, আপডেট থাকুন, টিবিএন এর পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।